স্থির মনোনিবেশ করেছে, ওখানে যাবে। এখন বিএনপি উচিত কি তার কৌশলে এই 4টি বছর কাটিয়ে দেওয়া। একদম কৌশল। 2006 সালে যদি নির্বাচনটা হতো, বিএনপি যদি করতো, এই সমস্ত ইয়াজউদ্দিন পরমুদ্দিন যদি ক্ষমতার না দিয়ে যদি নির্বাচনটা করতে দিত, তাহলে কি হতো? আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আওয়ামী লীগ কয় বছর থাকতো? 5 বছর। আপনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতা আসতো? হ্যাঁ, আসতো। আচ্ছা, সেই তো দেয় নাই। হ্যাঁ, 5 বছর পরে কি হতো? 11 সালে একটা নির্বাচন হতো। সেই নির্বাচনে 2 বছর 2বার পর পর দিত না। আমি আপনার এই কথা ধরে বলছি যে আসলে অনেকেই মন্তব্য করেন আসলে কৌশলে আওয়ামী লীগ এগিয়ে আছে, পিছিয়ে আছে বিএনপি। আসলেই তাই কিনা সেই প্রশ্নের জবাব নিয়ে ঘুরবো, সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলাপ করছিলাম যে রাজনীতির চালে আওয়ামী লীগের চেয়ে বিএনপি পিছিয়ে আছে, এমনটা কিন্তু সবাই বলে। এবং সেই চালগুলো আসলে কি রাজনীতির জন্য কোনো সুস্থ কিছু নিয়ে আসে? অবশ্যই অবশ্যই। রাজনীতি হচ্ছে একটি দাবার চালের মতো, ট্যাকটিক্স গেম। যুদ্ধ যেরকম একটি ট্যাকটিক্স গেম, রাজনীতি এটা। আপনি যদি একবার চালে হেরে যান, আপনি ভুল করলে আপনাকে তার খেসারত দিতে হবে। আজকে যদি কি হইতো, বিএনপি, আমার অভিমত, বিএনপি যদি এই নির্বাচনে আসতো, আমি ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা আসতে দিত না, বিরোধী দলে থাকতো, কিন্তু তাদের অবস্থাটা কি হতো? তারা কিন্তু তখন সমস্ত যে দাবি দেওয়া নিয়ে হরতাল করতে পারতো, সংসদে কথা বলতে পারতো, ওয়াকআউট করতে পারতো ইত্যাদি। কিন্তু ওরা তা না করে প্রতিহত করতে গেলেন, এবং সেই জন্য যে জানমালের ক্ষতি হয়েছে মানুষের তো এটা ভুলে নাই। কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে। যে লোকটা মারা গেছে তার ফ্যামিলি যখন এসে বলে যে আমি খাবো কি করে, আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন, আমাদের জীবনের এখন কি হবে? আমি এই বয়সে এই বাচ্চাদের নিয়ে। খুব ভালো যোদ্ধাও কিন্তু প্রতিপক্ষকে পালিয়ে যাওয়ার সুযোগ রেখে যুদ্ধ করেন নাকি? এখানে চালে ভুল যে প্রশ্নটা তুলেছেন, আমার যেটা ধারণা, বিএনপি 3টা বড় ভুল করেছে আপনার চালে, বা আওয়ামী লীগের কাছে হেরে গেছে। প্রথম ভুলটা বিএনপির, এটা আমি ঐতিহাসিক ভুল বলি, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে আপনার ক্যাম্পেইন করা। সারা দেশে খালেদা জিয়া যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ বা এক ধরনের একটা সেন্টিমেন্ট গড়ে উঠেছে, ওই সময় উনি যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে যখন সভা সমাবেশগুলিতে বক্তৃতা দিয়েছেন, সেটা একটা। সঙ্গে নিয়ে এই জামাতকে, মানে যুদ্ধাপরাধ বলতে এই জামাতকে সঙ্গে নেওয়া, এই জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন বয়কট করার যে বা প্রতিহত করার যে ঘোষণা দিয়েছেন, তার দলের সেই ক্যাপাসিটি ছিল না নির্বাচন প্রতিহত করার। তারপরে উনি ঘোষণা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছেন, সেই জায়গায় পারেননি। নির্বাচনে গেলে, যেটা ফিরোজ ভাই বলেছেন, আমি এই জায়গায় একমত, জিততেও যদি না পারতো, জনগণের উপর যদি আস্থা রাখতো, সে জামাতের উপর আস্থা না রেখে অথবা বিদেশি কূটনীতিকদের উপর আস্থা না রেখে জনগণের উপর যদি আস্থা রেখে নির্বাচনে অংশ নিত, জোর করে কতটা সিট আওয়ামী লীগ নিতে পারতো যদি বিএনপির ওই ধরনের জনসমর্থন থেকেই থাকে। সেটা আসলে একটা অ্যাসেসমেন্ট আছে, কিন্তু বিএনপি যদি ওই নির্বাচনে যেত, তাহলে সরকারকে, এখন যেমন অনেকে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার এগুলি বলছে, এগুলি কিছু যায় আসে না। আপনার আইনের ভাষায় তো বৈধ। একটা আরেকটা পরাজয় হতো না? না, সেটা হতো না, কারণ বিএনপিও তখন লেজিটিমেট একটা বিরোধী দল, সংসদে থাকতো, রাজপথে থাকতে পারতো, আপনার ফরেন ডিপ্লোমেটদের সঙ্গে যোগাযোগটা যে মানে লেজিটিমেট দল হিসাবে, মানে বিরোধী দল হিসাবে থাকতে পারতো। হ্যাঁ, সেই জায়গাটা তো তারা হারিয়েছে। তারা কথা বললে সেটা একটা গ্রহণ করার মতো অবস্থায় থাকতো, এখন তো ওই অবস্থায়ও নাই। এটা একটা। তৃতীয় যে ভুলটা আমি বলতে চাচ্ছিলাম, যে একটা যুদ্ধাপরাধের সঙ্গে নেওয়া, একটা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে ব্যর্থ হওয়া। তৃতীয়ত, তারেক রহমানের বর্তমান যে তার স্ট্র্যাটেজি, হ্যাঁ, বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে এই নানা ধরনের আজে বাজে মন্তব্য করা, এইগুলো করে আমার মনে হয় বিএনপি পিছিয়েই যাচ্ছে। এখন পর্যন্ত তারেক রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে 30টার উপরে মামলা হয়েছে, এবং এখন যে একটা রাজনৈতিক উত্তাপ চলছে, এর আবশ্যিকতা কতখানি ছিল? এতে কি আসলে তারেক রহমানকে আরো বেশি ফোকাসে নিয়ে আসা না, নাকি? না, এটা ঠিক না। আমি যদি ঠিক এইভাবে আপনাকে বোঝাতে চাই যে আমি যদি তারেক রহমান সাহেবের অ্যাডভাইজার হতাম, কারণ তাকে ধরে নেওয়া হয় যে বিএনপির সে শীর্ষ নেতা,
এবং খালেদা জিয়ার পরই তার স্থান এই মুহূর্তে। বয়স যাই থাক এটা হতে পারে। সম্রাট আকবর কত বছর বয়সে, 10 বছর বয়সে রাষ্ট্র এই সিংহাসনে বসছে। তাহলে আমি তাকে কি অ্যাডভাইস দিতাম, যে যত কথা এখান থেকে বলুক না কেন, তারেক রহমান বলতেন যে বঙ্গবন্ধু এত বড় একজন বড় নেতা, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতারা যখন কথা বলে আমার লজ্জা হয়, ইন হয় যে আপনারা এই ভাষা কেন প্রয়োগ করেন। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা গণতন্ত্রের ভাষা প্রয়োগ করেন, এগুলো কথা বলতে পারতো। তা না বললে সরাসরি বঙ্গবন্ধুকে ওই নিরাপদ দূরত্ব থেকে যেভাবে কটাক্ষ করেছেন, সম্ভবত যারা ছাত্রলীগ করেন, একদম যুবক বয়সের তরুণ, তারা এটাকে রিয়েক্ট করছেন। গোটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর যত আদর্শ লীগ আছে, সবাই কিন্তু রিয়েক্ট করেছেন। এবং ছাত্রলীগ এক ধাপ এগিয়ে গিয়ে সব জায়গায় মামলা দেওয়া শুরু করেছেন। আমার তো ব্যক্তিগত ধারণা, মামলার যে স্পিড আমি দেখতেছি, যে হারে মামলা এগুলো বাড়তেছে, সারা দেশে হবে। 64টা জেলা এবং সমস্ত শহরে রাজনীতিতে এই মামলাগুলো হয়ে যাবে প্রত্যেকটা। এই- না, আমি এই এই জায়গায় মামলা ফিরোজ ভাইয়ের করে সঙ্গে একটু আমার একমত মনে চাই। হয়। ফিরোজ ভাইয়ের যেটা আশাবাদ ছিলেন যে উনি যদি অ্যাডভাইজার হতেন কি বলতেন, হ্যাঁ, তো এটা আমাদের দুর্ভাগ্য, হ্যাঁ, ফিরোজ তার ওই ভাইয়ের রকমের কথাই অ্যাডভাইজার শুনে নাই, যদি তাকে- হ্যাঁ। কিন্তু বিএনপিতে কি এমন একজন নেতাও নাই যে তারেক রহমানের এই বক্তব্য, অন্তত বঙ্গবন্ধু রাজাকার ছিলেন এই কথাটার, বা বঙ্গবন্ধু পাকবন্ধু ছিলেন এই কথাটার প্রতিবাদ করে, বা এই কথাটা যে ঠিক না, বা এই কথাটা তারেক রহমান বলতে চাননি বলেও যে একটা ডিফেন্ড করার মতো অবস্থায় বিএনপিতে একজন নেতাও কি নাই? না না না, বরং যে উল্টা যেটা করছে, এখান থেকে বলছে, তাকে ফোন করে যে আপনি যা বলছেন ইনশাল্লাহ আগামীতে বাংলা মানুষ উন্মুখ হয়ে আপনার জন্য বসে আছে, এয়ারপোর্টে এখনই যেইয়া হাজি ক্যাম্পে সব উপস্থিত হয়ে গেছে। না, এই কারণ তোষামোদী- এই ধরনের তোষামোদী রাজনীতি, এই চাটুকারিতে রাজনীতি, এই কদমবুচি রাজনীতি যে পর্যন্ত বন্ধ না হবে, এই পর্যন্ত বিপর্যয়ের মুখে এদের পড়তে হবে। আপনি একটু কথা লক্ষ্য করেন, কিন্তু এর ফলে কি এখন আসলে কোথায়? আওয়ামী লীগ সরকারও কি বিপর্যয়ের মুখে পড়ছে না? মোটেও না, আমি কারণ বলতে আপনি চাই, কোনো কিসের কোনো বিপর্যয়? বিরোধী কোথায় দল বিপর্যয়? নাই, কোনো রাজনীতি নাই, বিরোধী দল একটা আছে। সরকারকে সঠিকভাবে চালানোর জন্য আপনার বিরোধী দল আমি এই দরকার। কথাটা আমি একটু যদিও ফিরোজ ভাই এখানে আছেন। বিরোধী দল আছে হ্যাঁ, আছে। সংসদে, আমরা ঢিল মারি না, জুতো ছুঁড়ি না, অকথ্য ভাষায় গালাগালি করি না, কিন্তু প্রত্যেকটা জাতীয় ইস্যুতেই আমরা কিন্তু কথা বলি। আমরা সরকারি সব বিরোধী কথা দল বলেন, বলতেছি। কিন্তু কি অর্জন না, করেছেন কি অর্জন বিরোধী কি? দল আমরা মারামারি হিসেবে? করি না, এটা আর কোনো বিরোধী অর্জন দল নেই। হিসেবে না, বরং তারা- আপনারা, তারা আমরা যে- দেখলাম বিচারকদের অপসারণ যে তারা- আমরা কথা সংশোধনীতে বলেছি, আসলো। আমরা কথা বলছি, এটা গণভোট হওয়া উচিত ছিল। দেখেন, ওনরা থাকলে কি করতেন, ওনরা যে কত বছর সরকারের বিরুদ্ধে হলে ছিলেন, ওদের ভূমিকা কি দেখেন, আমাদের সাথে কম্পেয়ার করে দেখেন, তাদের কি ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। আপনারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু মানে আলটিমেটলি না, ওনারা তো সরকারও আছেন, তাই না? এখন আপনি ওনার কাছ থেকে ফিরোজ ভাইকে এখানে বসিয়ে রেখে যতভাবেই প্রেসার দেন না কেন, বা উনি যাই বলুন না কেন, ওনারা সরকারও আছেন, হ্যাঁ। সেটাই। উনি সরকারের বিরুদ্ধে বক্তৃতা বেশি দূর বিবৃতি যেতে যেতে পারবেন পারবেন, না। সংসদে ভোট দিতে পারবেন না, হ্যাঁ। কারণ উনি আবার বিরোধী দলেরও আছেন, আবার সরকারি দলও আছেন। এটা এক ধরনের অদ্ভুত সিচুয়েশন। যদি এটার কিন্তু আমি খারাপ দৃষ্টিতে বলি না, যদি এই দেশের সব দলের মত একরকম হয়, মন্দ কি? কিন্তু সেই জায়গায় তো আর নাই, হ্যাঁ। সরকার তখন সরকারকে ওই রকম সহনশীল, ওই রকম আপনার ধৈর্যশীল হইতে হয়, এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। এই দেশে যদি সব শান্তি মতো চলতো, তাহলে তো বিরোধী দল দরকারও ছিল না। না, যেভাবে করে আপনার এই খালেদা জিয়া সমাবেশ প্রতিহত করার ঘোষণা আসতেছে, সেই ধৈর্য সহ্য, সেই না, এই জায়গাটা গণতান্ত্রিক আমি মনে করি মানসিকতা না, কি কোথাও না, দেখেন? এই জায়গাটা সরকারের আমি মনে করি যে এটা উচিত হচ্ছে না। কারণ সরকারের এখানে কেউ ভুল পরামর্শ এখানেও হয়তো সরকারকে কেউ দিয়েছে। আপনি মনে রাখবেন যে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার সময়, গত সরকারের নির্বাচনের আগে, এই অক্টোবরের 25-26 তারিখের দিকে, যে বিএনপি বিশাল শোডাউন করবে সরারুদ্দুদ উদ্যানে ঘোষণা দিয়েছিল, এবং সেই ঘোষণার পর ইভেন আমরা দেখতে পেয়েছিলাম তো 1 বছর হলো কেবল, আমলাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, এই আওয়ামী লীগ থাকে কি থাকে না, বিএনপি নির্বাচন ঠেকাতে পারে কি পারে না। ফিরোজ ভাইরও নিশ্চিত ছিলেন না, যেই কারণে নির্বাচনে যাবে কি যাবে না, এরশাদ সাহেব নানা রকমের অবস্থান নিয়েছেন। তো সেই জায়গায় বিএনপিকে সমাবেশ করতে দেওয়ার পরে কিন্তু কোনো কিছুই হয়নি। সরারুদ্দুদ্দানে শান্তিপূর্ণ বিএনপি সমাবেশ করেছে, সরকারেরও তেমন তাহলে কিছু সরকারের হয়নি। ভয়টা এই কোথায়? জায়গাটাই সরকারের ভয় ভয়টা কোথায়? কোথায়? যদি বিএনপি সমাবেশ করে সরারুদ্দি উদ্যানে, তার তো বিশাল ম্যান্ডেট এটা আছে মানসিকতার সংসদে, ভয়, যে তোমাকে সমস্যাটি করতে কোথায়? দিলাম না। আমার তো মনে হয় এইটাই, তোমাকে ঠেকাতে পারলাম। জনাব কাজী ফিরোজ রশিদ, দেখেন, গণতন্ত্রের পূর্বশর্তই হচ্ছে ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আপনার মতামতের প্রতি আমি শ্রদ্ধাশীল হব, আপনার মতামত আমি গ্রহণ করব না, কিন্তু তাই বলে আপনার মতামতকে আমি অশ্রদ্ধার চোখে দেখব না।
তা এখন প্রশ্ন হচ্ছে যে এই গণতন্ত্রের চর্চা তো আমাদের দেশে নেই। আমরা কথায় কথায় গণতন্ত্র বলি, বিশ্বের সমস্ত দেশের সাথে আমাদের কম্পেয়ার করি, কিন্তু গণতন্ত্র কিন্তু ওই পর্যায়ে আমরা যেতে পারিনি। বরং আমি যদি বলি যে অতীতে থেকে আমরা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছি। এক সময় আমরা দেখছি যে একজন মুসলিম লীগের নেতা মারা গেলে আওয়ামী লীগের দ্বারা তার জানাজা যেত, তার বাড়িতে মিলাদে যেত, আর সহানুভূতি পারস্পরিক জানাতো তার সৌহার্দ্যবোধ পরিবারকে। যেত। এখন কি কারো কোনো ব্যাপারে যাতায়াত করে? একজন বিএনপি নেতা মারা গেলে কি আমরা তার জানাজা যাব? বা আওয়ামী লীগে কেউ অসুবিধা পড়লে কি